ববি হাকিম বলেছেন এরা একটাও জঙ্গি নয়, কারণ এদের চোখে তো ওরা জঙ্গি নয়। সিবিআই এর এটা গাফিলতি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। জুনিয়র ডাক্তারদের কাছে কিছু প্রশ্ন রাখবো। যেদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন সেদিন আপনারা কি এমন পেয়েছিলেন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যার জন্য আপনারা অনশনটা তুলে নিলেন? যে মুখ্যমন্ত্রী তো তার একটা কথাও রাখেননি। আপনাদের 10টা দাবির মধ্যে একটা দাবি ছিল অভয়া, বাকি 9টা দাবির কোনোটাই রাখেননি। আপনারা একটা দাবি নিয়ে লড়াই করবেন, নিশ্চয়ই করুন, কিন্তু বাকি 9টা দাবিরও কি হলো? সুপ্রিম কোর্ট কেন সিবিআই কে এখনো কিছু বলছে? সিবিআই এর তদন্তে আমরা মোটেও সন্তুষ্ট না। এই নেক্সাসের জাল আপনি যদি সঠিকভাবে গোটাতে থাকেন তাহলে কালীঘাটে গিয়েই থামবে। দেখুন, সেটা অন্যতম একটা এজেন্ডা। সবাই যে সেই কারণে অনুপ্রবেশ করেছে তা নয়, বেশিরভাগ বহু হিন্দু অনুপ্রবেশও আছে যারা সেই দেশে ধর্মীয় কারণে মুসলিম মৌলবাদীদের অত্যাচারে নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে তারা বহু ক্ষেত্রেই নিজেরা ঘর ছেড়ে এদেশে এসছেন। হ্যাঁ, কিন্তু তারা কখনো এদেশে সংখ্যাগুরুর জনবিস্ফোরণ ঘটিয়ে সংখ্যাগুরুকে নিরাপদ করার কথা কখনো ভাবেননি। আর যারা এদেশে এসে কাপড়ের ব্যবসা করছেন, দেখতে হবে কাপড়ের ব্যবসাটা শুধু কাপড়ের ব্যবসা কিনা, কাপড়ের ব্যবসার আড়ালে এরা আরো অনেক কিছু করছে। কাপড়ের ব্যবসার আড়ালে যেটা করছে সেটা আরো মারাত্মক। এদেশে তারা এসে জনবিন্যাস পাল্টে দিয়েছে তো বটেই। হ্যাঁ, এদেশে তারা এসে জনবিন্যাস পাল্টে দিয়েছে তো বটেই, কিন্তু কাপড়ের ব্যবসার আড়ালে কাপড়ের ব্যবসায়ী আছে কিনা সেটা আরেকবার দেখা দরকার। আর এরকম আপনি একটা ধরা পড়েছে, দুটো ধরা পড়েছে, সেটা খবর। আচ্ছা, আপনি বলুন তো দিল্লিতে কতজন ধরা পড়েছে? আচ্ছা বলুন তো আগরতলায় গত বৃহস্পতিবার কতজন লোক ধরা পড়েছে? এক এক দিনে সেখানে 100-150 করে লোক ধরা পড়ছে, আর সেখানে পশ্চিমবঙ্গে একটা লোক ধরা পড়েছে, তাই নিয়ে আপনারা এত টকশো, এত আলোচনা, এত ইন্টারভিউ এসবের মধ্যে মেতেছে। এটা প্রতি পাড়ায় অবস্থা, এটা প্রতি গলিতে অবস্থা। হঠাৎ হঠাৎ দেখবেন আপনার পাড়ায় কিছু অচেনা মুখ, বিধর্মী মানুষ, তারা আপনার পাড়ায় ঘোরাফেরা করতে শুরু করেছেন। তারপর দেখবেন তাদের একটা বাড়ি হলো, তারপর তারা দেখবেন আস্তে আস্তে সেখানে তাদের বংশ বৃদ্ধি হতে লাগলো এবং আপনারা সংখ্যায় কমতে লাগলো। এটা একদম একটা এজেন্ডার মধ্যে দিয়ে চলছে তারা। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে কেন একদম বাংলায় তো ধরা পড়ছে একের পর এক জঙ্গি, কিভাবে মিলছে ভুয়ো পরিচয়পত্র জঙ্গি অনুপ্রবেশ? আপনি ববিদার সার্টিফিকেট নিয়ে এসছেন, ববিদা বলেছে একটাও জঙ্গি নেই। ববি হাকিম বলেছেন এরা একটাও জঙ্গি নয়, কারণ এদের চোখে তো ওরা জঙ্গি নয়। এদের চোখে তো ওরা মুজাহিদিন, এদের চোখে তো ওরা ফিদাইন, এদের চোখে তো ওরা বিপ্লবী। আজকে যখন ভারতবর্ষ স্বাধীনতার লড়াই হচ্ছিল তখন যারা আমাদের চোখে বিপ্লবী, যাদের আমরা প্রণাম করতাম, যাদের অনুপ্রাণিত হওয়া, যাদের আদর্শে আমরা উদ্বুদ্ধ হওয়ার আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখতেন, ইংরেজ শাসকের কাছে তারা কি ছিলেন? তারা ছিলেন জঙ্গি। সেরকম একটা বড় জনগোষ্ঠীর কাছে, আমি সবাইকে বলবো না, একটা বড় জনগোষ্ঠীর কিছু লোকের কাছে তারা কিন্তু যোদ্ধা, তারা বীর, তারা বিপ্লবী। এটা অত্যন্ত যন্ত্রণার। তাদের মধ্যে একটা বড় অংশ আমার দেশে জন্মগ্রহণ করা, আমার দেশে বাস করা, আমার দেশের সমস্ত সুফল লাভ করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার উপর হতে পারে জঙ্গি হামলা, রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আপনিও কি এরকম কোনো আভাস পাচ্ছেন নাকি? আমি আভাস পাচ্ছি মানে এইরকম কোনো থ্রেট বা? না, আমাকে এখনো কেউ থ্রেট করেনি। আমি সেই পর্যায়ের নেতা নয়। শুভেন্দু বাবু একটা পর্যায়ের নেতা, এবং এটা তো ঠিক। কয়েকদিন আগে আপনারাও দেখিয়েছেন, বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া তাদের চ্যানেলেও দেখিয়েছে যে ওই দেশের কোনো এক জঙ্গি নেতা তিনি টিভির সামনে তিনি এলান করছেন আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে আপনি ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করুন এবং বিচ্ছিন্ন করে আপনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন। না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার, তো প্রধানমন্ত্রী তো ভারতবর্ষের হওয়া সম্ভব নয়, অখণ্ড ভারতের হওয়া সম্ভব নয়। তাই যদি ভারতকে খণ্ডিত করে প্রধানমন্ত্রী হওয়া যায়, সে ভাবনাও কারোর মাথায় আসতে পারে এবং থাকতে পারে। আর সেই ক্ষেত্রে এই যে আপনার
ববি হাকিমের কথা, অন্যান্যদের কথা আপনি মাথায় রেখে দেখুন, হ্যাঁ, যে দেখবেন যে দুটো কথা একেবারেই সেম। আরজি করে 8 তলার ওটি রুমের সিল খোলা নিয়ে বিতর্ক, একদম তদন্ত চলাকালীন কেন খোলা হলো 8 তলার ওটি রুমের সিল? না, খোলা হয়নি, খোলার চেষ্টা হয়েছিল, খুলতে পারিনি শেষ অব্দি, থ্যাঙ্কস টু গড যে তারা খুলতে পারিনি। হ্যাঁ, এটা আমি বলবো এটা সিবিআই এর আরো আগে দেখা উচিত ছিল। সিবিআই এর এটা গাফিলতি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সৈয়দা, কোথাও গিয়ে কি একটা সিবিআই এর ফেলিওর বলে মনে করছেন এই তদন্তে? আমি গাফিলতি শব্দটা ব্যবহার করেছি, আপনি ইংরেজিতে ফেলিওর বলেছেন, তফাৎ একটু। সেপ্টেম্বর মাসে যখন আন্দোলন চলছিল তখন সেই ঘর খুলে দেখা হয়নি? একদিন সেই ঘর খুলে দেখা যায় যে মেঝেতে রক্তের মতো দাগ। প্রশ্ন উঠেছিল তাহলে কি সেই ঘরেই প্লেস অফ অকারেন্স? দেখুন, কিছুও হতে পারে, এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তদন্তের স্বার্থে সমস্ত কিছু দেখা উচিত ছিল। এটা অন্তত বোঝা যাচ্ছে যে এই জায়গাটা দেখা হয়নি। এই জায়গায় রক্তের দাগ, বিভিন্ন ছুরি, কাঁচি, গ্লাভস এগুলো পাওয়া যাচ্ছে, রক্তাক্ত, রক্তমাখা, সেগুলো অপরিষ্কার অবস্থায়, যা যা মানে অবিন্যস্ত অবস্থায় রয়েছে, সঠিকভাবে রাখা নেই। তখন সেখানে কিছু ঘটলেও ঘটে থাকতে পারে, সেটা আমাদের তদন্ত করে দেখা উচিত ছিল। একদমই। দাদা, জুনিয়র ডাক্তারদের প্রশ্ন যে সিএফএসএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআই এর উদ্দেশ্যে একের পর এক। দেখুন, জুনিয়র ডাক্তারদের প্রতি আমার অগাধ আস্থা এবং ভরসা ছিল, আজ কিন্তু নেই। অতএব জনগণের সব প্রশ্নের উত্তর দেব, আপনার প্রশ্নেরও উত্তর দেব, কিন্তু আমি যদি প্রশ্নের উত্তর দিতে হয় জুনিয়র ডাক্তারদের, তাহলে প্রথম আমি জুনিয়র ডাক্তারদের কাছে কিছু প্রশ্ন রাখবো। যেদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন, সেদিন আপনারা কি এমন পেয়েছিলেন নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, যার জন্য আপনারা অনশনটা তুলে নিলেন? আমি জানতে চাইবো যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছিলেন অতীতে, সেই প্রতিশ্রুতির কতটা রক্ষা করেছে। আজকে আপনারা ধর্মতলায় আবার ধর্ণা দিচ্ছেন, আমিও চাই আপনাদের এই আন্দোলন সফল হোক, আপনাদের আন্দোলন সংগঠিত হোক, দৃঢ় হোক, হ্যাঁ, এবং যদি অরাজনৈতিক হয় সম্পূর্ণ অরাজনৈতিক হোক, রাজনৈতিক হলে আমার কিছু বলার নেই। আমার প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো তার একটা কথাও রাখেননি। আপনাদের 10টা দাবির মধ্যে একটা দাবি ছিল অভয়া, বাকি 9টা দাবির কোনোটাই রাখেননি। আপনারা একটা দাবি নিয়ে লড়াই করবেন, নিশ্চয়ই করুন, কিন্তু বাকি 9টা দাবিরও কি হলো? আপনাদের সিসিটিভির খবর কি? আপনাদের সিসিটিভি আপনাদের দেখা যাচ্ছে কি না, এটা আমরা জানতে চাই। আপনারা যে বলেছিলেন সেন্ট্রাল রেফারাল সিস্টেম, সেই রেফারাল সিস্টেম কেমন আছে, এগুলো আমরা জানতে চাই। আপনাদের হসপিটালে আপনাদের নিরাপত্তার কি খবর? হ্যাঁ, মহিলাদের জন্য কি কি নিরাপত্তা ব্যবস্থা আলাদা করে নতুন করে করা হয়েছে এই রাজ্যের হসপিটালগুলো, সেগুলো তো আমরা জানতে চাই। সেগুলো নিয়েও নিশ্চয়ই আপনারা বলবেন। আপনাদের নির্বাচন হওয়ার খবর ছিল, সেই নির্বাচন কতদূর, কি পর্যায়ে, এগুলো সব জানতে ইচ্ছা করে। হ্যাঁ, আমি আবারও বলছি যে এগুলো কোনোটা দিয়ে আমি অভয়া কাণ্ডের যে ফল, সেই মানে বিচারের যে এখনো অবধি যা আমাদের সামনে এসছে, বিচার ব্যবস্থার যা রিপোর্ট আমাদের সামনে এসছে, সেটা মোটেও সুখকর নয়, আমাদের জন্য খুশির খবর নয়। আমরা মনে করছি না যে সুবিচার এখনো অবধি আমাদের হাতের মুঠো এসছে। সিবিআইকে দোষ দিই, কারণ সে দায়িত্ব নিয়েছে, দায়িত্ব যে নিয়েছে তাকে দায়িত্ব পালন করতে হবে, নয় দায়বদ্ধতার কথা শুনতেও হবে। কিন্তু এটাও ঠিক, সিবিআই আপনার আমার মতন রক্ত মাংসের মানুষ। প্রথম রাত্রে বেড়াল মারার মতন প্রথম 4 রাত্রেই মমতা ব্যানার্জি যা যা হাপিস করার করে দিয়েছে। সলিতা, 8 তলার অর্থোপেডিক ওটির উল্টো দিকের ঘর কেন সিল করেছিল সিবিআই, সেই প্রশ্নে ইতিমধ্যে শোরগোল হয়ে গিয়েছে সমাজে। কি বলবেন? আজকে তো আমি দেখে এলাম যে ডরিনা ক্রসিং এর রীতিমতো লোকজনের জুনিয়র ডাক্তাররা তারা অবস্থান বিক্ষোভে বসেছেন, অন্যদিকে জনগণ রীতিমতো প্রশ্ন তুলছে। দেখুন, আমি এই ব্যাপারটা সঠিকভাবে জানি না। হ্যাঁ, আমি তাই এই পার্টিকুলার শব্দটা নিয়ে আমি কিছু বলতে পারবো না যে 8 তলার কোন ঘরে কি হয়েছে। তবে এটা যখন সিএফএসএল বলে দিয়েছে, এবং আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে আর যাই হোক এই ঘরে কোনো ঘটনা ঘটেনি, প্লেস অফ অকারেন্স ইজ ডিফারেন্ট, তো সেটাও সিএফএসএল সেই আমাদের বক্তব্যে, মানে জনগণের বক্তব্যে মান্যতা দিয়েছেন। তো আমি বলবো সেখানে সিবিআই এর কিছু গাফিলতি, ব্যর্থতা তো নিশ্চয়ই আছে। তারা আবার নতুন করে দেখার জায়গা থাকলে তারা আবার দেখুন বিষয়টা। সিবিআই এর একই হাল ধর্ষকদের করে আড়াল, একদম সিজিও কমপ্লেক্সের সামনে চিৎকার করে বললেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্সরা। বিক্ষোভকারীদের এক ডাক্তারি ছাত্র বলছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেছিল কলকাতা পুলিশ। এখন সিবিআই, সিএফএসএল রিপোর্ট এসেছে 11ই সেপ্টেম্বর, সেখানে বলা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে।
তারপরে 90 দিন কাটলো, সিবিআই চার্জশিট দিতে পারলো না, এর ফলে সন্দীপ ঘোষরা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কালকে যদি আরো একটা এই ঘটনা ঘটে তাই না, সন্দীপ ঘোষ এখনো রাস্তায় ঘুরছে না, সন্দীপ ঘোষ এখনো জেলে আছে, অভিজিৎ মন্ডল রাস্তায় ঘুরছে। হ্যাঁ, আপনাকে মানতে হবে যে চার্জশিট দেওয়া মানে চার্জশিট দেওয়া আর কাউকে প্রেমপত্র দেওয়া দুটো এক নয়। যা খুশি লিখে দিলাম এটা লেখা যায় না। চার্জশিট কিছু তথ্য, নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে করতে হয়, প্রমাণের ওপর ভিত্তি করে করতে হয়, কিন্তু প্রমাণ যা ছিল সে আগেই লোপাট হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট, আমার প্রশ্ন সরাসরি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে, সুপ্রিম কোর্ট কেন সিবিআইকে এখনো কিছু বলছে না? সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা ভরসা এটা তো এখনো অটুট, কিন্তু আমরা দেখলাম সুপ্রিম কোর্ট এখনো কিছু বলছেন না। প্রথম দিন আপনারা মনে করে দেখুন, আজকে তিনি আর নেই, প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব বলেছিলেন, আমি যা দেখছি এর মধ্যে, ফাইলের মধ্যে, আমার 30 বছরের জীবনে আমি এরকম কখনো দেখিনি, অত্যন্ত ভয়ঙ্কর। কেন এখনো ভয়ঙ্কর কোনো কথা সামনে এলো না তো সিবিআই এ? আমি এটা সুপ্রিম কোর্টকেও প্রশ্ন করি অত্যন্ত সম্মানের সাথে, কিন্তু ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমার মনে হয় প্রশ্ন করার অধিকারটা কোনো অন্যায়ের মধ্যে পড়ে না। দাদা, আমরা একদমই দেখতে পাচ্ছি যে রীতিমতো আমার একদম সাক্ষাৎকার শেষের দিকে আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। 1.5 ডজন প্রশ্ন তুলে আর.জি. কর কাণ্ডে সিবিআই কে পুনরায় তদন্ত করতে আবেদন। 24শে ডিসেম্বর মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে, কলকাতা হাইকোর্টে। ঘটনার পরে নির্যাতিতার বাবা মাকে প্রথম ফোন করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। ওই সময় তার পাশে কে ছিলেন এইগুলো জিজ্ঞাসাবাদ করা না, অনেক গাফিলতি আছে। আমি সিবিআই এর মুখপত্রও নই, আর আমার দল আমাকে বলেনি যে সিবিআই এর কোনো দোষ থাকলে তাকে আড়াল করতে হবে। সিবিআই এর তদন্তে আমরা মোটেও সন্তুষ্ট না। আমরা শুধু এই মামলাটাই না, বহু মামলাতেই সিবিআই এর প্রতি আমরা অসন্তুষ্ট, কিন্তু ভারতবর্ষের মানুষ এরপরে আর যাবে কোথায়? আমার শেষ প্রশ্ন সজলদা আপনার কাছে, যে 1000-এর বেশি চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার সঙ্গীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি সিবিআই এর। গত 1 অক্টোবর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ শুক্রবার তার বিরুদ্ধে 40 পাতার চার্জশিট পেশ করা হয়েছে। তাতে নাম রয়েছে অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়। যারা যারা চুরি করেছে তাদের নাম থাকবে। হ্যাঁ, এমন বলছেন যেন অয়নশীল আর ঠাকুর রামকৃষ্ণদেব এক হয়ে গেছে। হ্যাঁ, যে অয়নশীলের নাম, তো অয়নশীলের নামই তো থাকা উচিত, অয়নশীলের নামই তো থাকা উচিত। হ্যাঁ, এরা দেখুন, এরা একটা বিরাট নেক্সাস, এটা একটা বিরাট নেক্সাস, এবং এই নেক্সাসের জাল আপনি যদি সঠিকভাবে গোটাতে থাকেন তাহলে কালীঘাটে গিয়েই থামবে। হ্যাঁ, কালীঘাট হাজিরা রোডের মধ্যেই গিয়ে থামবে। এতে কোনো ভুল নেই, এতে কোনো ভুল নেই। কেউ ক্যাশে নিয়েছে, কেউ কাইন্ডে নিয়েছে, কেউ অন্যভাবে নিয়েছে তো বটেই, সবাই জড়িত। কালীঘাট থেকে পার্থ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু, সবাই।